শুভ সন্ধ্যা। আলোচনার শুরুতে বিপ্লবের মতোই আমিও একবার হ্যানিম্যান সাহেবকে প্রণাম জানাচ্ছি, হোমিওপ্যাথির স্রষ্টা। নেট্টামিউরের যে আলোচনাগুলো করেছিলাম, দুই একটা কথা সংক্ষেপে বলি। যে পেশেন্ট হচ্ছে খুব শাইনি স্কিন থাকে, পেল থাকে বা ওয়াক্সি থাকে। হ্যাঁ, মনে হয় যেন তার শরীরে গ্রিস মাখানো রয়েছে। হ্যাঁ, মানে বিশেষ করে তার মুখটা অত্যন্ত তেলে। নেট্টামিউরের কোশ্চেনটার সব থেকে বড় কথা হচ্ছে যে অ্যানিমিক। হুম নেট্টামিউরের পেশেন্ট কিন্তু অ্যানিমিক পেল পেশেন্ট রোগা হয়। এবং দেখা যায় যে পেশেন্ট কেন রোগা, এর কিন্তু কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। নেট্টামিউরের অনেক কিছু আছে যেখানে যে ঘটনাটা কেন ঘটছে, আজকে আলোচনাতে দুই একটা কথা বেরোবে যে ঘটনাগুলো কেন ঘটছে, তার কিন্তু কোনো কারণ বোঝা যায় না। খুব পেট ভরে খাচ্ছে যাচ্ছে, খুব পুষ্টিকর খাবার খাচ্ছে, তাও সে অত্যন্ত রোগা। হ্যাঁ, তার ইমাসিয়েশন সাধারণতই মানে আপার পার্ট অফ দ্য বডি, গলাটা খুব রোগা হয়, ইমাসিয়েটেড হয়। এবং আরেকটা কথা বলেছিলাম, তার গায়ে বিভিন্ন জায়গায় ইরাপশন থাকে, বিশেষ করে বিভিন্ন ফোল্ডে। ইরাপশন গুলো থাকে। মেন্টালি ভীষণ রাগী, খিটখিটে, পেশেন্টের ডিপ্রেশন থাকে। হ্যাঁ, এসব ইত্যাদি ইত্যাদি আমরা বলেছিলাম। যাই হোক, আজকের আমরা ওদিকে আর না গিয়ে নূতন করে শুরু করছি পেশেন্টের বিভিন্ন অর্গ্যান। হ্যাঁ, বিভিন্ন অর্গ্যান গুলোতে কিরকম ভাবে আমরা মানে রুগী আক্রান্ত হয়। হ্যাঁ, সেই জায়গাগুলো নিয়ে আমরা আস্তে আস্তে যতটা পারি এগিয়ে যাব, আলোচনা করব। অ্যানাটমিক্যালের দিক থেকে তাকাতে গেলে বা রেপার্টরির দিক থেকে তাকাতে গেলে প্রথমেই আমরা অবশ্যই হেডের কথায় আসব। আর আমি মাঝে মাঝে কিছু কিছু রুব্রিক, খুব ইম্পর্টেন্ট রুব্রিক, যা সচরাচর সাধারণ অবস্থা বোঝা কষ্ট, সেরকম কিছু রুব্রিকও আলোচনা করে দেব। প্রথমেই আমরা আসছি হেডেকের কথা। হেড, মাথাতে আসছি। পেশেন্টের মারাত্মক ধরনের মাথা যন্ত্রণা থাকে, মারাত্মক মাথা যন্ত্রণায় ভোগে। মানে এতটাই মাথা যন্ত্রণা যে বাস্টিং হেডেক। তার মানে কি, মনে হয় যেন মাথাটা ফেটে চৌচির হয়ে যাবে। হ্যাঁ, মাথার ভেতরে দপদপ করতে থাকে, যেটাকে আমরা মানে পালসেটাইল হেডেক বলে থাকি। যেটা তো আমরা খুব ওই পালসেটাইল হেডেক মানে যেন আমাদের মাথায় বেলেডোনা আসে, তা নয়। আরো অনেক ওষুধ আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে নেট্টামিউ। হ্যাঁ, আচ্ছা, এমনকি ওই যে আমরা পালসেটিলাতে বলে থাকি যে যে ওই যে আর্টারি গুলো দপদপ করে, হাত দিলে বোঝা যায় ক্যারোটিড আর্টারিতে, নেট্টামিউরেও কিন্তু এরকম দপদপ করতে আমরা আর্টারিতে দপদপ করতে দেখতে পাই। এবং মানে যাই হোক, পেশেন্ট কিন্তু এই যে মাথা যন্ত্রণার কথা বললাম, বিন্দু মাত্র রোদ সহ্য করতে পারে না। রোদে গেলেই তার মাথা ব্যথা শুরু হয়ে যায়। দিনের বেলায় মাথা যন্ত্রণা বাড়ে, দিনের বেলাতে বাড়ে, বিশেষ করে সকাল 10টা-11টায় শুরু হয়ে বিকেল 3টে-3:30 পর্যন্ত তার মাথা ব্যথাটা কিন্তু ভীষণ ভাবে চলতে থাকে। এবং কখনো কখনো সন্ধ্যা পর্যন্ত মাথা ব্যথা চলতে থাকে। আসলে এই জায়গাটা একটু আমাদের মায়াজমেটিক অ্যাসপেক্টটাও বোঝা উচিত। কারণ মায়াজম না বুঝলে কিন্তু মেডিসিন, বিশেষ করে ক্রনিক রোগের জন্য মেডিসিন সিলেকশন করা যায় না। হ্যাঁ, নেট্টামিউর আমাদের একটা সোরো সাইকোটিক মেডিসিন, যার ভেতরে সোরিক সিমটমসটাই বেশি থাকে।
এই সময়টাতে এই ফরনুন বা দুপুরবেলা থেকে শুরু করে বিকেল পর্যন্ত সাধারণ মানে শরীর পেশেন্ট গুলোর রোগ লক্ষণগুলো বাড়তে থাকে এবং নেকটামের ক্ষেত্রে 10টা 11টা থেকে শুরু হতে দেখা যায়। আবার কিছু কিছু রোগ 9টা থেকে শুরু হয়ে যায়, যেমন ফিভার, পরে আমরা আসছি। আর একটা কথা সকলকে আমরা মাথায় রাখবো যে টাইম মডালিটিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যত রকম মডালিটিস আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ কিন্তু টাইম মডালিটিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আগেও বলেছি, আজও বলছি যে টাইম মডালিটিস এর জন্য কিন্তু অনেক কমন সিমটম, ক্যারেক্টারিস্টিক সিমটম হয়ে যায়। কারণ আমরা তো জানি যে কমন সিমটমের মেডিসিন সিলেকশনের ক্ষেত্রে কোনো ভ্যালু নেই। কমন সিমটম কোনগুলো? বিভিন্ন স্ট্রিম থেকে আমাদের কাছে এসছেন ডাক্তাররা, তার কমন সিমটম হচ্ছে সেগুলোই। যদি আপনারা ডিকশনারিতে দেখেন, আমাদের সিমটম গুলো দুটো প্রকার হয়। আর আমি একটু এসবগুলো ব্যাখ্যা করছি। অনেকেই দেখতে পাচ্ছি তারা ডাক্তারি পড়ে আসেনি, অনেকে দেখতে পাচ্ছি স্কুল টিচার বা আকৃষ্ট হয়ে এসছে, তাদের জন্য বলা যে আমরা সিমটম গুলোকে দুটো ভাগে ভাগ করে থাকি। প্রথমত একটা হচ্ছে জেনারেল সিমটম, আর হচ্ছে কমন সিমটম। হ্যাঁ, এছাড়া পার্টিকুলার সিমটম টিমটম ইত্যাদিগুলো আছে। পার্টিকুলার সিমটম আছে যে পার্টিকুলার অর্গান হয়। জেনারেল মানেও, জেনারেল আর কমন এর ডিকশনারি দেখলে মানে একই দাঁড়ায়, মানে থাকে সাধারণ। কিন্তু জেনারেল সিমটম সেই সিমটম গুলো যে সিমটম গুলো রিলেটেড টু দ্য পেশেন্ট অ্যাজ এ হোল, সামগ্রিকভাবে রোগীর সঙ্গে যুক্ত। আমার মাথা ব্যথা, আমার খিদে, কথাটা আমার দিয়ে হচ্ছে, হ্যাঁ, এগুলো হচ্ছে জেনারেল। ঠিক আছে? আমার সকালবেলাতে আমার ঘুম পায়, আমার বেড়াতে খুব ভালো লাগে, হ্যাঁ, এই যে ব্যাপারটা। তাহলে যে এই জায়গাগুলো, এগুলো হচ্ছে সব জেনারেল সিমটম, সামগ্রিকভাবে রোগীর সঙ্গে যুক্ত। এবং মেন্টাল সিমটমসটা কিন্তু পুরোটাই জেনারেল সিমটম। আবার আমাদের যে বিভিন্ন অর্গ্যান গুলো রয়েছে, বিভিন্ন অর্গ্যান গুলো রয়েছে, যেমন চোখ, হ্যাঁ, যেমন নাক, যেমন টাং, জিহ্বা, যেমন ত্বক, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই যে অর্গ্যানগুলো, এই অর্গানগুলোর যে ফাংশন থাকে, যে ফাংশনগুলো, চোখ দিয়ে দেখা, ভিশন, নাক দিয়ে স্মেল নেওয়া, স্মেল, জিহ্বা দিয়ে স্বাদ নেওয়া, বা ত্বকে স্পর্শ, তাপ, হিট ইত্যাদি নেওয়া। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এই যে ফাংশন গুলো, এগুলো কিন্তু সার্বিক লক্ষণ, অর্থাৎ জেনারেল সিমটম। কিন্তু যখন দেখা যায় যে আমার চোখের পাতাতে ব্যথা করছে, আমার আইলিডে ব্যথা করছে, বা আমার চোখের ভেতরে ব্যথা করছে, তখন একটা চোখের নিজস্ব ব্যাপার, পার্টিকুলার অর্গানের ব্যাপার। এই সিমটম গুলো হচ্ছে কিন্তু আমাদের পার্টিকুলার সিমটমস। আমাদের পার্টিকুলার সিমটমস, পার্টিকুলার সিমটমস এর ভ্যালু কিন্তু আমাদের কাছে অনেক কম জেনারেল সিমটমের থেকে। নাকের হাড়ে ব্যথা হয়েছে, পার্টিকুলার সিমটম। আর একটা বললাম জেনারেল আর কমন, যে কথাটা বললাম, কমন দেখলেও তাই পাবেন। Common symptoms are those symptoms which are really related to a particular disease or pathological disease, not particular disease বললে একটু অন্যরকম দাঁড়ায়, যে প্যাথোলজিক্যাল নামে বা নোসোলজিক্যাল নামে যে রোগগুলো রয়েছে, তার যে লক্ষণগুলো, সেই লক্ষণগুলোই হচ্ছে আমাদের কমন সিমটম। কিন্তু জেনারেল সিমটম আর কমন সিমটম যদি মানে ডিকশনারিতে দেখতে দেন, মানে দেখতে পাবেন সাধারণ। কিন্তু আমাদের হোমিওপ্যাথির ভাষায় জেনারেল হচ্ছে সার্বিক আর কমন হচ্ছে সাধারণ, অর্থাৎ সাধারণ রোগের লক্ষণ। যেমন টিবি রোগ হচ্ছে, টিবি রোগে কি হচ্ছে, টিবি রোগের ওই যে কাশি, ওই যে জ্বর বা বুকে ব্যথা হলো বা রক্ত পড়লো, এগুলো হচ্ছে টিবি রোগের সিমটম। এগুলো হচ্ছে আমাদের কমন সিমটম বা প্যাথোলজিক্যাল সিমটমস, এগুলো হচ্ছে কমন সিমটম। ওষুধ নির্বাচনের সময় কিন্তু আমাদের এই কমন সিমটম গুলোর
গুরুত্ব আমরা দেই না। কিন্তু যে কথাটা দিয়ে শুরু করলাম, কিন্তু কমন সিমটমে যদি টাইম মডালিটিস থাকে, তার গুরুত্ব কিন্তু ভীষণ বেশি। এই টিভির কথাই যেটা বললাম, যে ধরুন দেখা গেল যে তার দেখা যাচ্ছে প্রতিদিন সকালে 10টা বা 11টার সময় তার হিমোপ্টাইসিস হচ্ছে। হিমোপ্টাইসিস অর্থাৎ মানে তার কাপিং আপ অফ ব্লাড, কেশে রক্ত তুলে ফেলছে, পার্টিকুলার টাইমে হচ্ছে, তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, হিমোপ্টাইসিস, হ্যাঁ, এর ইম্পর্টেন্ট আছে। কিংবা আমাদের ওই যে ম্যালেরিয়া, ম্যালেরিয়াতে তো আমরা সবাই জানি জ্বর, তারপরে কম্পন, প্রথমে চিল হিট, চিলি শীত, শীতে কম্পন হচ্ছে, তারপরে জ্বর এসে গেল, হ্যাঁ হিট, তারপরে ঘাম দিয়ে জ্বর সেরে গেল। এটা তো কমন সিমটম। এই সিমটমের উপর ওষুধ হয় না, এর উপরে আমরা ওষুধ দেই না। তার আমরা কিসের উপর ওষুধ দেবো? এই কমন সিমটমটা কখন আমাদের যে মানে আহ আমাদের ক্যারেক্টারিস্টিক হয়ে যায়, যদি দেখা যায় যে ম্যালেরিয়া ভুগছে অথচ জ্বরটা ঠিক 3টের সময় আসছে, বিকেল 3টের সময় জ্বর আসছে, এটা হচ্ছে থুজার মর্টালিটি টাইম, তাহলে এটা কিন্তু তখন এটা কিন্তু একটা আলাদা গুরুত্ব থেকে যায়। যাই হোক, আবার সে মাথায় চলে আসছি, একটু ব্যাখ্যা করতে হয়, অনেকেরই হয়তো এই জায়গাগুলো নাও জানা থাকতে পারে। মাথা ব্যথা যখন শুরু হয় তখন দেখা যায় রুগী গিয়ে শুয়ে পড়ছে। হ্যাঁ, আচ্ছা, রুগী গিয়ে শুয়ে পড়ছে অর্থাৎ রুগী নড়াচড়া করতে চায় না, রুগী চুপচাপ শুয়ে থাকতে চায়, মাথা ব্যথা সে কিছুটা স্বস্তি বোধ করে, চুপচাপ শুয়ে থাকলে আর কি। আর যদি ঘাম হয়, ঘাম ঘাম হলে কিন্তু রোগীর মাথা যন্ত্রণায় রিলিফ হয়, ঘাম দিয়ে রোগীর মাথা যন্ত্রণা আচ্ছা আহ আরাম হয়। এবং শুধু এটা নয়, শুধু মাথা ব্যথা নয়, নেট্রামিউরের কিন্তু অন্যান্য সিমটম, অন্যান্য অনেক কমপ্লেনই কিন্তু এই আমাদের মানে ঘাম দিয়ে সেরে যায়। আর আরেকটা কথা এখানে আবার একটু বলি, যদিও বলার কথা নয় তবু বলছি জানার জন্যে, যারা না জানেন, যে এই যে ঘাম, ঘাম কিন্তু আমাদের নর্মাল ডিসচার্জ, ইউরিন এটা কিন্তু আমাদের ন্যাচারাল, মানে আমাদের এই যে ঘাম, আমাদের ইউরিন, আমাদের স্টুল, এগুলো হচ্ছে সব ন্যাচারাল এলিমিনেশন, এগুলো ন্যাচারাল ডিসচার্জ। এবং শরিক পেশেন্টের কিন্তু ন্যাচারাল ডিসচার্জে আরাম হয়, শরিক পেশেন্টের ন্যাচারাল ডিসচার্জে আরাম হয়। তাহলে যেহেতু ঘামে আরাম হয় নেট্রামিউরে, তাহলে এটা কিন্তু তার একটা শরিক নেচার। যাই হোক, যারা অ্যানিমিয়াতে ভুগছে, যারা অ্যানিমিক পেল, বিশেষ করে স্কুল গার্ল যারা, তাদের মানে মাথা ব্যথায় নেট্রামিউ খুব ভালো ওষুধ। স্কুল গার্লদের হেডেক, তাদের মাথা যন্ত্রণায় কিন্তু মানে নেট্রামিউর অত্যন্ত ভালো ওষুধ। আর একটা অদ্ভুত অনুভূতি আসে, সেন্সেশন, হ্যাঁ সেন্সেশন, অনুভূতিটা কিরকম, আমরা ওষুধ নির্বাচন করতে গেলে যেটা সেই বনি মোশনের কথা, লোকেশন কোথায় হচ্ছে, সেন্সেশন তার অনুভূতিটা কেমন, বিশেষ করে ব্যথার ক্ষেত্রে লোকেশন, সেন্সেশন, মডালিটিস, কনকমিটেন্ট, তার সঙ্গে অ্যাসোসিয়েট কি সিমটম আছে, এগুলোর উপরেই তো ওষুধ হয়। তাহলে এর সেন্সেশনটা হচ্ছে কিরকম, অ্যাজ ইফ থাউজেন্ডস অফ হ্যামার্স আর হ্যামারিং ইন দ্য ব্রেন, মনে হয় যেন মাথার ভেতরে অসংখ্য হাতুড়ি আঘাত করে চলেছে, আঘাত করে চলেছে, এরকম একটা অনুভূতি হয়। হ্যাঁ, আবার তার সঙ্গে কি মনে হয়, মনে হচ্ছে যেন শরীরে সমস্ত রক্ত, শরীরের সমস্ত রক্ত মাথায় উঠে যাবে, শরীরের সমস্ত রক্ত মাথায় উঠে যাবে। এবং একটা তো কথা বললাম যে তার সঙ্গে যে আর্টারি গুলো দপ 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 করে। এবং এই যে মাথা ব্যথাটা, মাথা ব্যথাটা কিন্তু বহু বাড়ে। আচ্ছা,
রোদে বাড়ে, মাথা নাড়ালে, একটু বললাম যে শুয়ে পড়ে গিয়ে রেস্ট নিতে চায়, তারপরে কি তাহলে তার মুভমেন্ট অফ হেডে বাড়ে, রোদে বাড়ে, এবং ঘাম এবং ঘুম, দুই ঘ, ঘাম এবং ঘুমে কিন্তু নেট্টামিউরের মাথা যন্ত্রণার রিলিফ হয়, অন্যান্য কষ্ট রিলিফ হয়। হ্যাঁ, ঘাম এবং রিলিফ হয়। আরেকটা জায়গায় আমরা আগের দিনও বলেছিলাম না খেয়ে থাকলে ভালো থাকে। হ্যাঁ, ইরেগুলার ফুড আগের দিন আমরা বলেছিলাম, মর্টালিটিস বলতে গিয়ে না খেয়ে থাকলেও কিন্তু রুগী আরামে থাকে। নেক্সট, মাথা ব্যথার পরে আমরা চলে যাই মাথা ঘোরাতে, যাকে আমরা ভাটাইগো বলি। নেট্টামিউরের পেশেন্টের কিন্তু মাথা ব্যথার মতো ঘাড়ে ব্যথাতেও খুব ভালো কাজ করে। হ্যাঁ, মাথা ব্যথার মতো ঘাড়ে ব্যথাতেও খুব ভালো কাজ করে। মনে হয় যেন রুগীটি মাথা ঘুরে পড়ে যাবে, ফলিং সেন্সেশন ডিউরিং ভাটাইগো। হ্যাঁ, আচ্ছা, আবার রুগী যদি মানে জানালার সামনে দাঁড়ায় গিয়ে বাইরের দিকে জানলার সামনে দাঁড়িয়ে দেখতে থাকে, এই তাতে কিন্তু রুগীর মাথা ঘোরে। হ্যাঁ, যে আপনার মাথা, এবং আমরা তো অতি অবশ্যই জিজ্ঞেস করবো, রুগী যদি বলে মাথা ঘোরে, মাথা ব্যথা কেমন করে, কি হয় বলুন তো, বা কখন মাথা ঘোরে। হ্যাঁ, এই মাথা ঘোরা কিসে হয়, কখন ঘোরে, আপনি কিসে আরাম পান, এই প্রশ্নগুলো করলে কিন্তু রুগীর কাছ থেকে আমরা সঠিক উত্তরটা পাই। তাহলে আমরা তো মানে কিসে আরাম পায় রুগী, হ্যাঁ সত্যি তো, নেট্টামিউরের মাথা ঘোরা রুগী কিসে আরাম পায়, উঁচু বালিশে শুলে মাথা ঘোরাটা অনেকটা আরাম হয়। হ্যাঁ, কিন্তু দাঁড়িয়ে থাকলে মাথা ঘোরা বেড়ে যায়। যদি দাঁড়িয়ে থাকে মানে মাথা ঘোরা বেড়ে যায়, কিন্তু যদি উঁচু বালিশে, রেপার্টরিতে রুব্রিক কি আছে, লাইং হেড অন হাই, লাইং হেড অন হাই, মাথা উঁচুতে শুলে রুগী আরাম পায়। হ্যাঁ, উঁচু বালিশে শুলে রুগী আরাম পায়। সকালবেলায় যখন ঘুম থেকে ওঠে বা যখন উঠতে যাওয়ার সময় মাথা ঘুরে যাবে। হ্যাঁ, আমি হয়তো উঠে বসেছি, উঠতে যাচ্ছি, হ্যাঁ, মাথাটা কিন্তু ঘুরে যায়, ফলে রোগী আরো কিছু সময় শুয়ে থাকতে চায়, আবার অনেক সময় চা খাবার পরেও মাথা ঘোরা বেড়ে যায়। প্রেগনেন্সির সময় মাথা ঘোরে রোগীর, নেট্টামিউরের পেশেন্টের, হ্যাঁ, দেখা গেছে। হ্যাঁ, আচ্ছা, প্রেগনেন্সির সময়ও কিন্তু মানে রুগীর মাথা ঘুরতে আমরা দেখতে পাই। আর ওই যে বললাম না যে ঘুম থেকে উঠে যাচ্ছি, ঘুম থেকে উঠবার সময় যে রুগী যেন মাথাটা ঘুরে যাচ্ছে, সে গিয়ে আবার একটু শুয়ে পড়ে, এবং শুয়ে হয়তো সে কিছুটা ঘুমিয়েও নেয়, ঘুমিয়ে নিলে কিন্তু তখন তার আবার মাথা ঘোরাটাও আরাম হয়। যেমন আমরা বললাম যে হেডেক রিলিফ বাই স্লিপ, ঘুমের পরে, এখানেও কিন্তু ঘুমের পরে নেট্টামিউরের পেশেন্ট, হ্যাঁ, কিছুটা মাথা ঘোরা থেকেও আরাম পায়, এটা কিন্তু আমরা দেখতে পাই। হ্যাঁ, আচ্ছা, এই জন্য আমরা রুগীকে জিজ্ঞেস করি, রুগী যখন ঘুমের কথা নিতে যাই, যে কোনো রুগীকে, ঘুম তো আমরা অতি অবশ্যই জানবো, যে কোনো রুগীর ঘুম জানবো, যে আচ্ছা আপনি যখন ঘুম থেকে ওঠেন তখন শরীরটা কেমন লাগে। ঘুমে যেসব প্রশ্ন করি তার মধ্যে এটাও কিন্তু একটা প্রশ্ন থাকে, যে সকালে যখন ঘুম থেকে ওঠেন তখন শরীরটা কেমন লাগে, সকালে যে কোনো সময় ঘুম থেকে উঠে শরীরটা কেমন লাগে, তখন কিন্তু রুগী বলে দেয় যে আমার ঘুম থেকে উঠতে এইরকম লাগে। আচ্ছা, এইবার আমরা মাথার পরে একটু চলে যাই নেট্টামিউরের পেশেন্টের চোখে।
নেট্রামিউরের পেশেন্টের চোখটা খুব ইম্পর্টেন্ট, তাই চোখটা আলোচনা করব। নেট্রামিউরের পেশেন্টের চোখে কি থাকে? চোখের থাকে অ্যাস্থেনোপিয়া, চোখে থাকে অ্যামব্লায়োপিয়া, চোখে আসে প্যারালাইসিস। হ্যাঁ, চোখে মাস্কুলার প্যারালাইসিস আসতে পারে। ব্যাপারটা কি? অ্যাস্থেনোপিয়া, আমি কথাটা বললাম, অ্যামব্লায়োপিয়া আমরা মেটেরিয়াতে পাই, আমরা প্র্যাকটিস অফ মেডিসিন পড়তে গিয়ে পাই। আচ্ছা, অ্যাস্থেনোপিয়া, অ্যাস্থেনোপিয়া আসলে কয়েকটা সিমটমের সমস্যা, মানে একত্রে বলা হয় অ্যাস্থেনোপিয়া। কি হয়? রোগী চোখে ব্যথা করে, চোখ দিয়ে জল পড়ে, সঙ্গে রোগীর মাথা ব্যথা করে, ডিমনেস অফ ভিশন। এই জায়গাগুলো একত্রে আমরা অ্যাস্থেনোপিয়া বলে থাকি। চোখে ব্যথা, চোখ দিয়ে জল পড়া, চোখ সঙ্গে সঙ্গে মাথা ব্যথা করা, ডিমনেস অফ ভিশন আসে। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পড়তে বসলে একটু বেশি হয়, পড়তে বসলে এগুলো আসতে পারে। আর কি না, ওই আমরা যাদের চোখে প্লাস পাওয়ার থাকে, প্লাস পাওয়ার জানেন তো, চোখে প্লাস পাওয়ার থাকে, মাইনাস পাওয়ার থাকে। চশমার প্লাস পাওয়ার থাকলে আমাদের অ্যাস্থেনোপিয়া হয়। হ্যাঁ, এবং চশমা দেখে সেটা বোঝা যায়, কিন্তু এখান থেকে আমি বোঝাতে পারছি না। চশমা দেখেও বোঝা যায় যেটা প্লাস পাওয়ার না মাইনাস পাওয়ার। যাই হোক, অ্যামব্লায়োপিয়া এটা আর একটা ব্যাপার। দেখা গেল আমরা অনেকেই তো চোখে চশমা আছে, চশমা পরি, 40 বছর হয়ে গেলে তো সকলেই চশমা পরি, পড়াশোনা করা যায় না। চোখ দেখাতে গেলে ডাক্তারবাবুরা যে চোখে চার্টটা পড়ান, সেটাকে বলা হয় স্নেলস চার্ট, ভিশন চার্ট। এবং সেই চার্ট পড়তে গিয়ে একদম একদম উপরেরটা নিচে লিখে আসছে 60, এরকম করে করে, যাই হোক 6/6 পর্যন্ত লেখা থাকে। কেউ যদি পুরো চার্টটা পড়ে দেয়, তার চোখটা ঠিক আছে, তার চোখে চশমা পাওয়ার লাগবে না। কিন্তু যেখানে তার চার্টের আছে ওইরকম আছে, প্রথম লেখাটা 60, তারপরে 36, তারপরে আছে 24, 18, 12, 9, 6, সবগুলোতে পড়ে দিল, তাহলে তার ভিশনটাকে বলা হবে 6/6 নর্মাল। কিন্তু যে দেখা গেল যে 9 পর্যন্ত পড়লো 6/9, তার ভিশন হচ্ছে 6/9। এখন ব্যাপারটা হচ্ছে যে দেখা গেল কাউকে পড়তে দেওয়া হয়েছে, সে কিন্তু পুরোটা পড়তে পারছে না। 6/12 পর্যন্ত পড়ে, অর্থাৎ ওই যে 12 নম্বর যেখানে লেখা আছে সেই পর্যন্ত পড়ে তারপর নিচে পড়তে পারছে না। চশমার কাজ দিয়েও কিন্তু পাওয়ার বাড়ানো যাচ্ছে না। পরীক্ষা নিরীক্ষা করে চোখের ভেতরে কোনো রোগ পাওয়া গেল না। এই কন্ডিশনটাকে বলা হয় অ্যামব্লায়োপিয়া, dimness of vision without having any detectable lesion in the eyeball. কোনো লিশন নেই, চশমা দিয়েও পাওয়ার বাড়ছে না। হ্যাঁ, তখন এই কন্ডিশনটাকে অ্যামব্লায়োপিয়া বলা হয়। হ্যাঁ, অ্যামব্লায়োপিয়া কিন্তু এখানে নেট্রামিউরের পেশেন্ট থাকে। এর আগে আমি বলেছিলাম নেট্রামিউরের এমন অনেক কিছু কিছু থাকে যেগুলোর পেছনে কোনো প্যাথোলজি খুঁজে পাওয়া যায় না, বোঝা যায় না কেমন হচ্ছে, তার মধ্যে একটা হচ্ছে অ্যামব্লায়োপিয়া। এছাড়া অ্যামোরোসিস হচ্ছে ব্লাইন্ডনেস থাকে, পার্সিয়াল বা ফুল ব্লাইন্ড থাকতে পারে। এবং সেখানে হয়তো দেখা গেল যে রুগী চোখে দেখছে না। কেন দেখছে না? প্যাথোলজিক্যাল কন্ডিশন নেই, কোনো কিছু তার পরিবর্তন পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আবার মাস্কুলার প্যারালাইসিস চোখে থাকতে পারে। তার ক্ষেত্রে একটা সব থেকে বড় বিষয় হচ্ছে চোখের টোসিস। টোসিস, গ্রুপিং অফ আপার আইলিড, আপার আইলিডটা ঝুলে পড়ছে। এই টোসিসেও কিন্তু নেট্রামিউর
ভালো কাজ করে। হ্যাঁ, রেপার্টরি খুঁজতে গেলে কিন্তু সুশীল বা তোমরা যারা রেপার্টরি সলভ করো তাদেরকে বলছি, রেপার্টরি খুঁজতে গেলে কিন্তু কেন্টেটোসিস বলে কোনো রুব্রিক পাবে না, সেখানে প্যারালাইসিস বলে আছে, প্যারালাইসিস। হ্যাঁ, আই প্যারালাইসিস, প্যারালাইসিস অফ আই, আই আই এর মধ্যে প্যারালাইসিস মানে মাসেল প্যারালাইসিস, মাসকুলার প্যারালাইসিস আর কি। হ্যাঁ, ওখানে কিন্তু টোসিসটা পাবে। ডিমনেস অফ ভিশন, হ্যাঁ, মনে হয় যেন রুগী বলে যে আমার দৃষ্টিটা না কেমন ঝাপসা ঝাপসা, ডাক্তারবাবু আমার মনে হচ্ছে যে আমি কোনো একটা সেই ফাঁকা ফাঁকা গজ কাপড়ের ভিতর থেকে দেখছি, কিংবা কোনো কুয়াশার ভিতর থেকে আমি যেন দেখছি, এরকম ঝাপসা ঝাপসা ভিশন আসে। সঙ্গে থাকে চোখ জ্বালা, চোখ জ্বালা থাকে। আবার কোনো একটা জিনিসের দিকে তাকালে জিগজ্যাগ মনে হয়, না নড়ছে নড়ছে, মানে এবড়ো খেবড়ো এবড়ো খেবড়ো জিগজ্যাগ, বস্তুটাকে নেটটা মেরে জিগজ্যাগ জিগজ্যাগ এরকম মনে হয়। হ্যাঁ, আবার চোখের সামনে কালো কালো ফুলকি দেখা যায়, বা যেন মাছি উঠছে। হ্যাঁ, চোখের সামনে যেন মাছি উঠছে বা কালো কালো ফুলকি দেখা যায়। হ্যাঁ, এরকম কিন্তু কন্ডিশন আমরা দেখতে পাই। আচ্ছা, যাই হোক, এরকম আমরা কিন্তু ওই কালো কালো ফুলকি আমরা দেখতে পাই। এই জায়গাগুলো মনে রাখতে হবে, সব মেটেরিয়াতে পাওয়া খুব মুশকিল হয়। যাই হোক, তাহলে চোখ জ্বালা, বস্তুর দিকে তাকালে মনে হয় জিগজ্যাগ জিগজ্যাগ করছে, চোখের সামনে মনে হয় কোনো কালো কালো ফুলকি ভাসছে, মাছি উড়ে বেড়াচ্ছে। চিকিৎসার ভাষায় একটা সুন্দর টার্ম আছে, মাস্কি ভলিট্যান্টিস। যারা আই নিয়ে পড়াশোনা করে তারা এই টার্মটা পড়ে, বা চোখ পড়তে গেলে টার্মটা পাওয়া যায়, মাস্কি ভলিট্যান্টিস, এটা পাটারিতে নেই। আচ্ছা, প্রচুর ল্যাক্রিমেশন হয়, অর্থাৎ টিয়ারিং, বা চোখ দিয়ে প্রচুর জল পড়ে, কাশতে গেলে, হাঁচি দিলে গাল বেয়ে জল নেমে আসে। হ্যাঁ, গাল দিয়ে জল কাশতে গেলে বা হাঁচি দিলে গাল বেয়ে জল নেমে আসে। ল্যাক্রিমাল স্যাক সাপিউরেশন, এটা সহজেই আমরা বুঝতে পারি। হ্যাঁ, কি বলে কি না, চোখের কোনা দিয়ে আমাদের, আপনারা যদি ঠিক নাকের লাগোয়া ওই জায়গায় লোয়ার আইলিডের দিকে তাকান, একদম শেষ অংশে, ওখানে একটা মানে পিনের মাথার মতো, হেডও নয়, একদম মাথার মতো ছোট্ট একটা ফুটো দেখতে পাবেন। হ্যাঁ, ছোট একটা ফুটো দেখতে পাবেন। অ্যাকচুয়ালি চোখ দিয়ে যে আমাদের জলগুলো পড়ে, ওই ফুটো দিয়ে জলটা আমাদের ঢুকে যায় নাকের ভেতরে, তাই বলে না নাকের জল চোখের জলে একাকার হয়ে গেল। এক্সেসিভ ল্যাক্রিমেশন হলে নাক দিয়ে জলটা ওই ফুটোটা দিয়ে। হ্যাঁ, আচ্ছা, এখন ওখান থেকে কোথায় যায়, ল্যাক্রিমাল ডাক্টে চলে যায়, ল্যাক্রিমাল ডাক দিয়ে নাকে চলে যায়। এখন ওই ল্যাক্রিমাল ডাক্টের ওখানটা, ওই যে মানে চোখের যে বললাম যে নাকের লাগোয়া যে চোখের মানে অ্যাঙ্গেলটা বা কর্নারটা, এটাকে বলা হয় ক্যান্থাস, ইনার ক্যান্থাস। ওই যে যেখানে দুটো আইলিড মিলে যায় তাকে ক্যান্থাস বলা হয়। যেটা বাইরের দিকে ল্যাটারালি রয়েছে সেটাকে বলা হয় আউটার ক্যান্থাস, যেটা নাকে লাগো সেটাকে বলা হয় ইনার ক্যান্থাস। এই ইনার ক্যান্থাসের ওখান থেকেই ল্যাক্রিমাল পাংটা, যেটা বললাম ওই যে ফুটোর মতো, ওখান থেকে জলটা চলে যায় নাকে, এবং যখন প্রচুর জল ছাড়ে নাক দিয়ে, নাক দিয়েও যখন যাবার থেকে তার থেকেও যখন বেশি ফ্লো হয়, তখনই গাল বেয়ে জলটা পড়তে থাকে। এখন ওই যে একটা কথা বললাম যে ল্যাক্রিমা স্যাক সাপিউরেশন, ঠিক ওই ইনার ক্যান্থাসের নিচটার দিকে তাকালে, ইনার ক্যান্থাসের কাছে নাকের দিকে তাকালে ওই জায়গাটাকে অনেক সময় ফোলা দেখা যায়, এবং ওই জায়গাটায় ব্যথা হয়। ওই ল্যাক্রিমা পাংটা দিয়ে পুষ বেড়া, ওই জায়গাটায় টিপ দিন, দেখবেন ভক 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 করে পুষ বেরোচ্ছে। পুষ বেরোচ্ছে। এটা হচ্ছে, তার মানে কি,
ওই পেশেন্টের ল্যাক্রিমাল স্যাক সাবডিউরেশন হয়েছে। আর অনেক সময় কি হয়, স্ট্রিকচারও হয়ে যেতে পারে। ল্যাক্রিমাল ডাক্ট যেটা যেটা দিয়ে জলটা নাকের থেকে পাস হয়ে যায়, সেখানে স্ট্রিকচার হয়ে যেতে পারে। বলে না নেত্রনালী অপারেশন হবে, প্রচুর জল বেরোচ্ছে বলে, ওই নেত্রনালী, এটা হচ্ছে ল্যাক্রিমাল ডাক্ট। ল্যাক্রিমাল ডাক্টকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, ল্যাক্রিমাল ডাক্ট বা আরো অনেক কিছু, অত কথা বলছি না এখানটায়। হ্যাঁ, যাই হোক, এছাড়া পড়তে বসলে বা যদি ঠান্ডা হাওয়া লাগে, সেই সময় কিন্তু চোখ দিয়ে জল বেরোয়, চোখ দিয়ে জল বেরোতে থাকে। এবং এইরকম সিমটম যখনই পাবেন, চোখ দিয়ে জল পড়ছে, চোখে ব্যথা, সঙ্গে মাথা ব্যথা, অতি অবশ্যই একবার আই স্পেশালিস্টের কাছে পাঠাবেন, চোখটা চেক আপ করতে, চোখের পাওয়ারটা দেখবার জন্য। চোখের পাওয়ারটা কিন্তু সেই সময় আমাদের টেস্ট করানোর দরকার, তার চোখের পাওয়ার থাকতে পারে। রেপার্টরি যদি খোলেন, যদি খোলেন, প্রথম যে রুব্রিকটা আছে অ্যাগ্লুটিনেশন। আচ্ছা, সকালবেলা চোখে পিছুটি কাটে, সকালবেলায় দেখা যায়, এবং মর্নিং এর কথাটা আছে ওখানটায়, দেখবেন যে চোখগুলো জুড়ে দেয় সকালবেলায়। হ্যাঁ, সকালবেলায় চোখগুলো জুড়ে দেয়, পিছুটিটাকে আইগাম বলা হয়। আর এই যে চোখটা জুড়ে দেয়, সেটা হচ্ছে অ্যাগ্লুটিনেশন। সকালবেলায় কিন্তু নেট্টামিউরের পেশেন্টের চোখ আটকে যেতে দেখা যায়। আর একটা ব্যাপার যেটা হয় চোখের ক্ষেত্রে, এক্স অপথ্যালমোস। হ্যাঁ, এক্স অপথ্যালমোস, এক্স মানে কি বাইরে, অপথ্যালমোস পুরো চোখটা, চোখটা বাইরের দিকে বেরিয়ে আসছে, প্রট্রিউশন। হ্যাঁ, মানে প্রট্রিউশন অফ আইবল, চোখ জল বেরিয়ে আসছে। আমরা তো গলগণ্ড পড়তে গিয়ে পড়েছি না, এক্স অপথ্যালমিক গয়টার, এক্স অপথ্যালমিক গয়টার, যেখানে চোখটা এরকম বাইরের দিকে বেরিয়ে আসে। তাহলে আমরা চোখের এই সমস্ত ব্যাপারগুলো আমরা নেট্টামিউরের পেশেন্টের দেখতে পাই। তবুও একটা কথা বন্ধু বারবার বলবো, ওষুধ নির্বাচনের সময় এই যে পার্টিকুলার অর্গানের থেকেও কিন্তু আমাদের জেনারেল ব্যাপারটা দেখতে হবে, বিশেষ করে রোগীর মেন্টাল সিমটম এবং রোগীর মায়াজমটাকে কিন্তু চিনতে হবে। আপনি যদি রোগীর মেন্টাল সিমটম দেখে এবং তার ফ্যামিলি হিস্ট্রি, পাস্ট হিস্ট্রি দেখে মায়াজমকে চিনতে পারেন, আপনার অর্ধেক কাজ হয়ে গেল। অর্ধেক কাজ হয়ে গেল। এমনকি দেখা গেল যে রোগীর এমন মাইন্ড রয়েছে, এমন মেন্টাল সিমটম রয়েছে, এমন মায়াজমেটিক ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেখানে রুগী আমার কাছে হাঁটু ব্যথা নিয়ে এসছে বা চোখ ব্যথা নিয়ে এসছে, আমি কিন্তু চোখ বা হাঁটুর দিকে, অর্থাৎ কিনা এই যে পার্টিকুলার অর্গানের দিকে না তাকিয়ে রুগীর মাইন্ড, মায়াজমেটিক ব্যাকগ্রাউন্ড, পজিশন ইত্যাদি দেখে যদি রুগীকে ওষুধ দেই, সেটাই হবে আমার সফল প্রেসক্রিপশন। কারণ আমরা তো পেশেন্ট অ্যাজ এ হোল ট্রিটমেন্ট করি, এবং রুগীর ওষুধটা কিন্তু অ্যাজ এ হোল কাজ করবে। এই কথাটা কিন্তু মাথায় রাখবেন। আর আজকাল তো ফেসবুকে এত শিক্ষক হয়ে গেছেন, হ্যাঁ, যে এই হয়েছে কি ওষুধ দেবেন, ওই হয়েছে কি ওষুধ দেবেন, এই হলে এটা। না বন্ধু, আমরা কোনো রোগের চিকিৎসা করি না, ওগুলো কিন্তু একদম মাথায় নেবেন না। ওগুলো মাথায় নিলেই কিন্তু ভুল পথে চালিত হবেন, আপনার ওষুধ নির্বাচন ভুল হয়ে যাবে। নেক্সট, তাহলে চোখের পরে আমরা একটু অন্যদিকে যাই। এবার আমরা বড় একটু নেট্টামিউরের পেশেন্টের মিউকাস মেমব্রেনের দিকে তাকাই, খুব ইম্পর্টেন্ট জায়গা। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে নেট্টামিউরের যে মিউকাস মেমব্রেন, নাক বলুন, আর যদি না সর্দি হয়, নাক বলুন আর ঠোঁট
জিভ থেকে শুরু করে তার একদম রেকটাম অ্যানাল ক্যানাল পর্যন্ত ভীষণ শুকনো। নেট্টামিউরের মিউকাস মেমব্রেন কিন্তু ভীষণ শুকনো। এটা কিন্তু মাথায় রাখতে হবে। একদম ঠোঁট থেকে একদম পায়ু পর্যন্ত বাংলায় বলতে গেলে ভীষণভাবে শুকনো। হ্যাঁ, আচ্ছা, এমনকি এই যে শুকনো হবার জন্য ঠোঁট ফেটে যায় এমনকি মানে এই যে পায়ুতেও, ওখানেও কিন্তু দেখা যায় যে শুকিয়ে ফেটে গেছে। হ্যাঁ, আচ্ছা, ঠোঁটের যে মিডিলটা, মাঝখানটা ফিসা উঠে যায় নেট্টামিউরের পেশেন্টে শুকনো হবার জন্য, বিশেষ করে শীতকালে যেটা আমরা হামেশাই দেখতে পাই, অর্থাৎ ফিশার ইন দা মিডিল অফ লিপ, এটা আমরা নেট্টামিউরের পেশেন্টে হামেশাই দেখতে পাই। মিউকাস মেমব্রেন শুকনোর জন্য, শুকনো মানে তার স্যালাইভেশন সিক্রেশন কম হয়। এই জন্য কি হয়, তার যে স্টুল ড্রাই কনস্টিপেটেড স্টুল, হার্ড, হ্যাঁ, ড্রাই হার্ট, মলটা ভেঙে শুকনো হবার জন্য না, মলটা একসাথে অনেকটা ভেঙে বেরোয়। আবার অনেকের মল তো আমরা দেখতে পাই অনেক মেডিসিনে আছে শিপডাং স্টুল, মানে ওই যে মানে টুকরো হয়ে শিপডাং স্টুল, এটা আমরা বেরোতে দেখতে পাই। এবং যখন নেট্টামিউরের পেশেন্টের স্টুল পাস হয়, হ্যাঁ, তখন কিন্তু রেকটামে বেশ জ্বালা করে। ওই অ্যাসিড নাইট্রিকাম, তারপরে টুজাতে যেমন থাকে, হ্যাঁ, অ্যাসিড নাইট্রিকামে তো খুব থাকে জ্বালা, নেট্টামিউর কিন্তু রেকটামে বেশ জ্বালা থাকে। তার কারণ হচ্ছে ওই যে হার্ড স্টুল, একদিক থেকে স্টুল হার্ড আর একদিক থেকে মিউকাস মেমব্রেন হার্ড, মানে ওই মিউকাস মেমব্রেন যে ড্রাই শুকনো, সেই জন্য স্টুলও ভিজা থাকে না, শক্ত হয়ে যায়। হ্যাঁ, এতে কিন্তু আচ্ছা রোগীর খুব কষ্ট হয়। জিহ্বার দিকে তাকান এবার। নেট্টামিউরের জিভের দিকে তাকালে আমরা বিশেষ একটা ক্যারেক্টারিস্টিক সিমটম পাই। সেটা হলো আর কিছুই নয়, যে রোগী মনে করে তার জিহ্বাতে একটি চুল রয়েছে, দাঁত দিয়ে চাটতে থাকে, থুতু করে ফেলতে থাকে, কিন্তু যায় না। সাইলিশিয়াতে কিন্তু এই সিমটমটা আসে। সেন্সেশন অফ হেয়ার অন দ্য টাং, সাইলিশিয়াতে বেশ জোরালো ভাবেই আছে। নেট্টামিউরে আমরা এই লক্ষণটা পেয়ে থাকি। আর একটা কথা তো সবাই যেটা কমনলি জানে, সেটা হচ্ছে ম্যাপের টাং। হ্যাঁ, ম্যাপের টাং সেটা কিরকম? আসলে ম্যাপের টাং, জিভটার দিকে যদি আমরা তাকাই, সেখানে আমরা রেড ইনসুলার প্যাসেজ দেখতে পাবো, অর্থাৎ ছোপ, দ্বীপের মতো ছোপ 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 দেখতে পাবো। হ্যাঁ, সেগুলো বেশ মানে লাল 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 লাল, মাঝখান মানে একদম যেন এক একটা করে দ্বীপ রয়েছে, এক একটা করে দ্বীপ, এক একটা অংশ, এই ছোট ছোট লাল 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 অংশ। এই টাংটা কি আমরা ম্যাপড টাং বলে থাকি। হ্যাঁ, আচ্ছা, এই টাংটাকে কিন্তু আমরা ম্যাপড টাং বলে থাকি। তাহলে টাংয়ের ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে যেটা মনে রাখতে হবে, যে তার জিআই ট্র্যাক্ট অর্থাৎ গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্টের ভেতরে তার ঠোঁট থেকে পায়ু পর্যন্ত শুকনো, শুকনো, মলটা যার জন্য মল শুকনো, ভেঙে মল পড়ে, মল করতে গেলে রেকটামে জ্বালা করে। আর জিভের ক্ষেত্রে দুটো সিমটম কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ওই যে সেন্সেশন অফ টাং, এই সেন্সেশন অফ হেয়ার অন দ্য টাং, আর ম্যাপের টাং, এই দুটো সিমটম কিন্তু
নেটটা মিউরে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, এবার একটু দেখি নেটটা মিউরের পেশেন্ট কেমন খাবার দাবার খেতে চায় বা কেমন খাবার দাবার পছন্দ করে। সাধারণত নেটটা মিউরের পেশেন্ট নুন খায়। নুন এবং নোনতা খাবারের প্রতি তার একটা ভীষণ মানে ক্রেভিং থাকে, লোভ থাকে। সে প্রচুর পরিমাণে নুন নোনতা খাবার খেতে চায়, তেতো খেতে চায়, ডিজায়ার বিটার, মাছ, দুধ, টক, হ্যাঁ, লেবু মানে টক সাওয়ার আর কি, লেবু আর কি। হ্যাঁ, মাছ, দুধ, টক, নুন, তেতো, এই সমস্ত খাবারগুলো, হ্যাঁ, নেটটা মিউরের পেশেন্ট খুব পছন্দ করে। বিয়ার খেতেও চায়। হ্যাঁ, বিয়ারও পছন্দ করে নেটটা মিউরের পেশেন্টের। যাই হোক, আবার অন্যদিকে বলা যায় যে অ্যাভারশন, ডিজায়ার খাবারগুলো, আবার অ্যাভারশন, কিছু কিছু খাবার আছে যেগুলো নেটটা মিউরের পেশেন্ট একদমই পছন্দ করে না। অ্যাভারশন: মাংস, রুটি, হ্যাঁ, কফি, টোবাকো। হ্যাঁ, টোবাকো, মাংস, রুটি, কফি, টোবাকো মানে তামাক, এগুলো কিন্তু তার অপছন্দ। তবে প্রচুর জল পিপাসা থাকে। হ্যাঁ, তবে প্রচুর পরিমাণে পেশেন্টের জল পিপাসা থাকে এবং সে ঠান্ডা জল খেতে চায়। নেটটা মিউরের পেশেন্ট কিন্তু ঠান্ডা জল খেতে চায় এবং হয়তো সবসময় আইসি ওয়াটার খেতে চায় না, কিন্তু ঠান্ডা জল খেতে চায়। যেমন আমাদের ফসফরাসের পেশেন্ট আইসি কোল্ড ওয়াটার খেতে চায়, তাই না? ভীষণ ভীষণ ভাবে ফসফরাসের পেশেন্ট আইসি কোল্ড ওয়াটার খেতে চায় এবং তার ওই যে মাথাতে আর পেটে ঠান্ডা চায়, সব জায়গায় গরম চায় ফসফরাসের পেশেন্ট, কিন্তু জলটা আইসি কোল্ড চায়। বেশ, আর শুরু করব কিনা নতুন কিছু ভাবছি আজকে, মানে এখান থেকে পরের জায়গা। আচ্ছা, জেনিটালিয়া শেষ করি, কিছুটা জেনিটালিয়া বলে ওই পর্যন্ত আজকে শেষ করবো, পরের দিন বাকিটা হবে আবার। আস্তে আস্তেই হোক। তাহলে মেল এবং ফিমেল জেনিটালিয়া অর্থাৎ জেনিটাল অর্গানস বা জেনিটালিয়ার যে সিমটমস গুলো সেগুলো। প্রথমে ফিমেলের কথায় আসি, ভীষণ গুরুত্বপূর্ণ। ফিমেলের মিন্সের কথায় আসি। ফিমেলের ইরেগুলার মিন্স, আর একটা চেঞ্জেবল ক্যারেক্টার থাকে মিন্সের ক্ষেত্রে। একটা মিন্স চেঞ্জেবল কিরকম, কখনো খুব আগে হচ্ছে, কখনো ডিলেড হচ্ছে, দেরিতে হচ্ছে, কখনো খুব বেশি পরিমাণে হচ্ছে, কখনো খুব কম পরিমাণে হচ্ছে, আবার কখনো খুব ঘন, কখনো পাতলাও হয়। কিন্তু প্রথম যে মানে ফার্স্ট যেটা হয়, প্রথম যে শুরু অর্থাৎ মিনার্জি, সেটা কিন্তু ডিলেড, একটু দেরিতে সেটা পালসিটিলাতে আমরা দেখতে পাই। আমি 19 বছর বয়স পর্যন্ত নেটটা মিউরের পেশেন্টে মানে পিরিয়ড শুরু হতে দেখেছি বা এমন কেসও পেয়েছি। পালসিটিলাতেও দেরিতে হয়, কিন্তু নেটটা মিউরে এরকম দেরি হতে দেখতে পাই। হ্যাঁ, আচ্ছা, আর আর ডিলেটা কিন্তু যে কোনো বয়সে সারা জীবনই হয়তো দেখা গেল, হোল লাইফটাই হয়তো তার ডিলেট হচ্ছে, 10 দিন 12 দিন পরে পরে হচ্ছে, ঠিক আছে। আর এখন যদি এরকম ডিলেট পাওয়া যায়, প্রচুর পরিমাণে ব্যথা পাওয়া যায় বা বন্ধ আছে, অতি অবশ্যই একটি লোয়ার অ্যাবডোমেন একটি ইউএসজি করানো উচিত। কারণ ইদানিং খুব বেশি মাত্রায় আমরা পিসিওডি বা পিসিওস, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের রোগী পাচ্ছি প্রচুর পরিমাণে, সেই জন্য একটা কিন্তু করানো উচিত। হ্যাঁ, মহিলাদের আর একটা থাকে বিয়ারিং ডাউন সেন্সেশন। হ্যাঁ,
অর্থাৎ কিছু যেন জেনিটাল অর্গান দিয়ে বেরিয়ে আসছে, যেটাকে আমরা মানে বেশিরভাগ ইউট্রাসেই হয় আর কি, যেটা ইউট্রাইন কোলাপস কোলাপসে আমরা সিনটা দেখতে পাই, ইউট্রাইন কোলাপসই বেশি হয় এবং এটা বেশিরভাগই রুগীর দেখা যায় মর্নিং এ হয়, তাই না? হ্যাঁ, মানে মর্নিং এ এটা দেখা যায়, বেশিরভাগ হতে দেখা যায়। এই প্রসঙ্গে আর একটা কথা মনে পড়ে গেল, মিলসের কথা বলতে গিয়ে, যেটা নেট্টামির হয়তো বলা উচিত ছিল। অনেক মেয়েদের দেখা যায় যে পিরিয়ডটা শেষ হয়ে গেছে, তার ভীষণ মাথা যন্ত্রণা শুরু, এটা কিন্তু মানে পেটের একটা লক্ষণ। মিলসের পরে মাথা যন্ত্রণার অ্যাগ্রাভেট হয়, যার ফলে বিয়ারিং ডাউন সেন্সেশন থাকে, যেটা সিপিআর সাথে অনেক লক্ষণের মিল আছে নেট্টামিউরের মাইন্ডে এবং হ্যাঁ। আচ্ছা, যাই হোক, নেট্টামিউরের অনেক মহিলারা এসে বলে যে তার ভ্যাজাইনা খুব শুকনো, ড্রাই ভ্যাজাইনা, ভেজে না, শুকনো, যার ফলে কি হয়, ওই মানে মেলামেশাটা খুব বেদনাদায়ক হয়, পজিশন ইজ পেইনফুল, হ্যাঁ, এবং জ্বালাকর, বার্নিং, ইট ইজ ডিউ টু ড্রাইনেস অফ ভ্যাজাইনা শুকনো থাকে, শুকনো হয়। আচ্ছা, নেট্টামিউরের অনেক মহিলাদের ভেতরে আমরা কিন্তু নিম্ফোম্যানিয়া পাই। নিম্ফোম্যানিয়া এটা জেনিটালি না, এটা মেন্টাল সিমটমে পাওয়া যায়, রেপার্টরি মেন্টাল সিমটম। নিম্ফোম্যানিয়া তার মানে ভায়োলেন্ট আর্জিং বা ভায়োলেন্ট ডিজায়ার, ম্যাডনেস ডিজায়ার, পাগল করা চাহিদা, হ্যাঁ, পাগল করা চাহিদা। তবে মডার্ন সাইকোলজিতে হ্যাঁ নিম্ফোম্যানিয়াটা হয় না, বলা হয় না, এখানে একটা নতুন টার্ম ব্যবহার করা হয়, কম্পালসিভ সেক্সুয়াল ডিজায়ার। কম্পালসিভ সেক্সুয়াল ডিজায়ার মানে পাগলের মতো চাহিদা আর কি, যাই হোক এরকম একটা কথা। তবে নিম্ফোম্যানিয়াটা নেট্টামিউরে পাওয়া যায়, যদিও রেপার্টরি দেখলে দেখা যায় থার্ড গ্রেডে রয়েছে, কিন্তু আমি বহু পেশেন্টের এই নিম্ফোম্যানিয়া থেকে মুক্তি পেতে দেখেছি নেট্টামিউরে, এবং ওই পেশেন্টের নেট্টামিউর কিন্তু ভালো কাজ করেছে। ফ্লোটা সাধারণত কালো হয় বা পেলো হয়, কালো বা পেলো হয়, এবং ফ্লোটা কিন্তু কন্টিনিউয়াস, দিনেও হয়, রাতে হয়। তার সঙ্গে কি থাকে না, এই যে ফ্লুর সঙ্গে পিরিয়ডের সময় অ্যাকম্পানিড বাই স্যাডনেস, আচ্ছা, হতাশা এবং একটা বেদনার্থ অবস্থা, হ্যাঁ, বিশেষ করে মর্নিং এ সেটা বাড়ে, হ্যাঁ। আবার নেট্টামিউরে কিন্তু এটাও হতে পারে সাপ্রেসড মিস। লিউকোরিয়াতে প্রচুর কাজ করে নেট্টামিউর। এখানে লিউকোরিয়াটা কিন্তু গ্রিনিশ হতে পারে, অথবা ট্রান্সপারেন্ট, জলের মতো, অথবা মানে ওই সবুজ, আচ্ছা, এরকম একটা ব্যাপার আমরা দেখতে পাই। আবার এই যে এর সঙ্গে মানে লিউকোরিয়ার সঙ্গে পেশেন্টের ভালভাতে বা মানে ভ্যাজাইনাতে জ্বালা থাকতে পারে, জ্বালা থাকতে পারে, এক্সপোরিয়েটিং লিউকোরিয়া কথাটা আমরা ব্যবহার করতে পারি, হ্যাঁ। এবং সকাল বেলায় এই মেনস্ট্রুয়াল ফ্লোটা বেশি হয়, বিশেষ করে চলাফেরা করলে, হ্যাঁ, চলাফেরা করলেও কিন্তু বা নড়াচড়াতে, রেস্টে থাকলে কম হয়। সেই জন্য পিরিয়ডের সময়ে বা এরকম যদি ডিসচার্জ হয়, নেট্টামিউরের পেশেন্টকে কাজকর্ম করতে না দেওয়াই ভালো। সবারই ভালো এটা, এই সময়টাতে কাজকর্ম রেস্টিং থাকা রোগীর উচিত, এটা নেট্টামিউর কিন্তু ভীষণভাবে দরকার রেস্টে থাকা। এবারে আমরা একটু দেখি মেল জেনিটালিয়া। মেলদের ক্ষেত্রে কি হয়, একটা খুব মানে মজার ব্যাপার হচ্ছে যখন তখন এমিশন হয়, যখন তখন সেমিনাল এমিশন
হতে পারে। সেমিনেশন আফটার পজিশন, মেলামেশার পরেও হতে পারে, ঘুমের মধ্যে হতে পারে। আচ্ছা, আর একটা ব্যাপার, মানে এই যে এমিশনের সঙ্গে কিন্তু একটা ব্যাকে, পিঠে ব্যথা, হ্যাঁ, পাঠাগুলো বেশ দুর্বল এরকম থাকে, এবং মেলামেশার পরে বা রুগীতে একটা আনন্দ থাকে, সেটা কিন্তু অনেক সময় নেট্টামিউরের পেশেন্টের থাকে না। তার কারণ হচ্ছে যে এরপর তার বড্ড দুর্বল লাগে, হ্যাঁ, তার ভীষণ দুর্বল লাগে, তার একটা ডিপ্রেশন এসে যায়, হ্যাঁ। আচ্ছা, এই জায়গার জন্য কিন্তু তার সবসময় ভালো লাগে না। আজকের আমরা নেট্টামিউরের এই পর্যন্ত শেষ করি, আর একটা ক্লাস নিলে আমাদের নেট্টামিউর শেষ হয়ে যাবে, বাকিটা আমরা পরে নেব। আজকে এই পর্যন্তই আমরা রাখি। সকলকে খুব ধন্যবাদ এতক্ষণ মনোযোগ সহকারে চুপ করে আমার কথাগুলো শুনবার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। ধন্যবাদ আমাদের শ্রদ্ধ স্যারকে আজকে আমাদের এই অসম্ভব সুন্দর একটি ক্লাস উপহার দেওয়ার জন্য। হ্যাঁ, এই মুহূর্তে আমরা হ্যান্ড রাইজ পেয়েছি। তো ধরুন স্যার, কিছু বলবেন আপনি? প্লিজ বলুন স্যার। হ্যাঁ বলুন স্যার, বলুন স্যার, বলুন। হ্যাঁ, তবে না, একটা আমার প্রশ্ন রাখলো যে একটা পেশেন্ট বলছে যে রাস্তা দিয়ে চলতে চলতে যদি তার চোখে আলো পড়ে, সে মোটরসাইকেলের আলোই হোক আর যে কোনো লাইট পড়লে তার ওই ইশানটা ঠিক রামধনুর মতন গোল আকারে ওই দুটো তিনটে রং দেখা যায়। বেশ, এটাকে কিভাবে নেবো আমরা? তো এটা অ্যাকচুয়ালি ঘটনাটা কিন্তু ঘটছে ফটোফোবিয়ার জন্যই হচ্ছে, এক্সেসিভ লাইটের জন্যই তার হচ্ছে। হ্যাঁ, এটা ফটোফোবিয়াই আমরা নেব, এছাড়া আর কিছু নেবার মতো জায়গা আমাদের এখানটায় নেই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ফটোফোবিয়াই নেব। অরুণদা, তুমি ওই যেটা বলছে না যে রামধনুর মতো দেখতে পাও, হ্যাঁ, একটা জায়গা নেওয়া যেতে পারে, সেটাও খুব একটা উপযুক্ত হয় না, যে ওই কালার্স বিফোর দ্য আইস, কালার্স বিফোর দ্য আইস। কিন্তু এটা তো ন্যাচারাল, কারণ লাইট ভেঙে যাচ্ছে পুরো, সেটাই দেখতে পাচ্ছে, ভাঙাটাই দেখতে পাচ্ছে। ও চশমারও কোনো ডিফেক্ট, যদি চশমা থাকে তারও কোনো ডিফেক্ট থাকতে পারে, বা একবার আই পাওয়ারটা চেক আপ করিয়ে নেওয়া যেতে পারে।